প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক এটিএন বাংলার নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শোতে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সানজিদা হুদা শামা। আর আমাদের আজকের এই পর্বে রেডিও পার্টনার হিসেবে আছে এবিসি রেডিও। প্রিয় দর্শক, সাধারণ কিছু বিষয় না জানার কারণে দেখা যায় অনেক সময় আমরা আমাদের খুব কাছের অনেক মানুষকে অবেলায় হারিয়ে বসছি ব্রেন স্ট্রোকের কারণে। কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে কোনো ব্যক্তি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন? স্ট্রোকে রয়েছে কিছু সাধারণ লক্ষণ, যেগুলো জানা থাকলে আমরা হয়তো পদক্ষেপটা নিতে পারবো একটু দ্রুত। চলুন দর্শক, আমরা জেনে আসি সেই সাধারণ লক্ষণগুলো, যেগুলো দেখলে আমরা বুঝতে পারবো কোনো ব্যক্তি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন কিনা। সাধারণ কিছু বিষয়ে না জানার কারণে আমরা অনেক সময় কাছের মানুষদের হারিয়ে বসি। আমরা কখন বুঝতে পারবো কোনো ব্যক্তি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন? স্ট্রোকের বিশেষ কিছু লক্ষণ রয়েছে, সেগুলো জানা থাকলে আমরা হয়তো পদক্ষেপটা একটু দ্রুত নিতে পারি। মাইল্ড বা মৃদু স্ট্রোকের পর অনেক সময় বড় ধরনের স্ট্রোক হয়, তবে মৃদু না হয়ে বড় ধরনের স্ট্রোক হলে সেক্ষেত্রে ঝুঁকিটা অনেকাংশে বেড়ে যায়। শুধুমাত্র না জানার কারণে আমরা সময় মতো পদক্ষেপ নিই না, শেষ পর্যন্ত চিকিৎসকের কাছে শুনতে হয় আর কয়েকটা মিনিট আগে এলেও রোগীকে বাঁচানো যেত। এক্ষেত্রে আমরা ইংরেজি FAST ফার্স্ট শব্দটির দিকে নজর দিতে পারি। এফ দিয়ে ফেস ড্রপিং বা মুখ একদিকে বেঁকে যাওয়াকে বোঝায়। স্ট্রোকে আক্রান্ত হওয়ার সময় অনেক ক্ষেত্রে রোগীর মুখ নিচের দিকে সম্পূর্ণ বা কিছুটা ঝুঁকে পড়ে। অনেক সময় মুখের একপাশে অসাড়তা অনুভূত হতে পারে। এ ধরনের কিছু ঘটলে আপনি তাকে হাসতে বলুন। তিনি যদি হাসতে না পারেন, কাল বিলম্ব না করে তাকে হাসপাতালে ভর্তি করুন। দ্বিতীয় লক্ষণটি হচ্ছে এ বা আর্ম উইকনেস বা হাতে দুর্বলতা বোধ। স্ট্রোকের রোগীদের এক বা দুই হাতেই অসাড়তা বা দুর্বলতা বোধ হতে পারে। আপনি তার হাতটি তুলতে বলুন। যদি তার হাত সোজা নিচের দিকে পড়ে যায়, তবে দেরি না করে দ্রুত কাছের কোনো হাসপাতালে নিয়ে যান। তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যাপারটি হচ্ছে এস বা স্পিচ ডিফিকাল্টি বা কথা বলার সমস্যা। স্ট্রোকে আক্রান্ত হওয়ার সময় রোগীর কথাবার্তা অস্পষ্ট ও অস্ফুট হয়ে যায়। যদি আপনার সন্দেহ হয় যে হঠাৎ তিনি জড়িয়ে জড়িয়ে কথা বলছেন, সেক্ষেত্রে তাকে সাধারণ যে কোনো প্রশ্ন করুন। তিনি হয়তো স্পষ্ট উচ্চারণে সঠিকভাবে কোনো উত্তর দিতে পারবেন না। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন কিনা তা যাচাই করতে কয়েকবার তাকে এভাবে একই ধরনের প্রশ্ন করুন। সবশেষে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে টি বা টাইম বা সময়। উপরের যে কোনো লক্ষণ দেখা দিলেই আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মনে রাখতে হবে, ব্রেন স্ট্রোকের চিকিৎসায় সময় খুবই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রথমে কাছের কোনো চিকিৎসা কেন্দ্রে যেতে হবে। অযথা ভিড় বা হইচই করবেন না, চিকিৎসা ব্যাহত হতে পারে। আবেগ নয়, যুক্তি ব্যবহারের চেষ্টা করতে হবে। দর্শক, বর্তমানে বাংলাদেশে দিন দিন সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। সড়ক দুর্ঘটনার কারণে মানুষের স্নায়ুর অনেক ধরনের সমস্যা হতে পারে। এই সম্পর্কে এখন আমরা জানব গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারির প্রফেসর ডাক্তার আবুল খায়ের স্যারের কাছ থেকে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আজ আমরা কথা বলবো সড়ক দুর্ঘটনায় মস্তিষ্কের আঘাতজনিত রোগ নিয়ে। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর আবুল খায়ের স্যার, যিনি প্রেসিডেন্ট বাংলাদেশ সোসাইটি অফ নিউরোসার্জনস। বর্তমানে প্রফেসর হিসেবে আছেন গ্রিন লাইফ মেডিকেল কলেজ এবং হসপিটালে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। স্যার, আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আপনি জানেন যে সড়ক দুর্ঘটনা এখন আমাদের দৈনন্দিন একটি দুর্ঘটনায় পরিণত হয়েছে, যেটি আমরা সবসময় ফেস করছি এবং অনেক তাজা প্রাণ আমরা হারাচ্ছি মস্তিষ্কের আঘাতজনিত রোগে। স্যার, প্রথমে জানতে চাইবো, যারা দুর্ঘটনাস্থলে থাকবেন তারা ঠিক কি কি উপায় বুঝতে পারবেন যে একজন মস্তিষ্কের আঘাত পেয়েছেন নাকি তার মেরুদণ্ডের স্পাইনাল কর্ডে আঘাত পেয়েছেন? প্রথমত, দুর্ঘটনা গত 10 বছরে 10 গুণ বেড়েছে। সেই ধরনের চিকিৎসার সুবিধা 10 গুণ বাড়েনি, ওটা 2 গুণ বাড়ছে। তাতে আমরা কতটুকু পিছিয়ে আছি এই ব্যাপারে। আর বুঝতে হলে কে বুঝবে? সাপোজ একটা বাস অ্যাক্সিডেন্ট করলো, ওখানে কিছু যাত্রী থাকে, কন্ট্রাক্টর থাকে, ড্রাইভার থাকে, অবশ্য আশেপাশে কিছু গাড়িও থাকে যাদের সঙ্গে হয়, পাশের গ্রামের লোক থাকে। এই প্রোগ্রামটা ওদের উদ্দেশ্যে
ওদের যদি, আমার দর্শকরা যদি এটা বুঝে, যার বাড়ি রাস্তার পাশে একটা অ্যাক্সিডেন্ট দেখলে তার গেলে কি বুঝতে হবে, সেটি আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য। তো জিনিসটা প্রথম দেখতে হবে যে লোকটা শ্বাস নিচ্ছে কিনা। প্রথম হলো এটা। দেখা যায় যে অ্যাক্সিডেন্টের পরে উপর হয়ে পড়ে আছে, মাথায় আঘাত পাইছে, ওর নাকটা উঠাই দিতে হবে, ও শ্বাস নিচ্ছে কিনা। তারপরে দেখতে হবে তার রক্তক্ষরণ হচ্ছে কিনা কোনো দিক দিয়ে। এইটা দেখার পরে দেখবে সে কতটুক জ্ঞান তার আছে। একেবারে যদি অজ্ঞান থাকে সেটা এক চিকিৎসা, যদি জ্ঞান থাকে কিছু কিছু, তাহলে কিছু বোঝা গেল যে তার ব্রেনটা এখনো ফাংশন। আমাদের ব্রেনটা, এটা আমাদের দর্শকরাও বুঝতে হবে জিনিসটা, যে ব্রেনটা কি জিনিস, খুব সোজা বাংলায়। যেমন আমার একটা সুইচ বোর্ড আছে ঘরে, একটা সুইচ টিপ দিলে ফ্যান চলে, আরেকটা সুইচ টিপ দিলে বাথরুমের লাইট জ্বলে। ঠিক ব্রেনটা আমাদের সারা শরীরের একটা সুইচ বোর্ড। ব্রেনে কোনো কিছু হইলে সঙ্গে সঙ্গে বোঝা যাবে। যেমন লোকটা অ্যাক্সিডেন্ট করে ডান পাও নাড়তেছে না, তার মানে তার ব্রেনে এমন একটা জায়গায় আঘাত পাইছে যে এই ডান পায়ের জন্য, যেটা ব্রেন নিজস্ব কিছু নাই। যেমন চোখে দেখছে কিনা এই জিনিস দেখবে, কানে শুনছে কিনা, নাকে রক্ত আছে কিনা, কানে রক্ত আছে কিনা, এই সবগুলা জিনিস দেখতে হবে। দেখে তারপরে অজ্ঞানকে জ্ঞান আছে, যদি জ্ঞান থাকে তাহলে তো সেরে গেল। সে বলবে আমার ঘাড়ে ব্যথা, আমার পিঠে ব্যথা, আমি পাও নাড়তে পারতেছি না, বা আমার মাথা ব্যথা। যদি অজ্ঞান থাকে সেই রুগীকে ইম্পর্টেন্স দিতে হবে, গুরুত্বটা দিতে হবে। তাকে কি করবে তখন? তখন তাকে ট্রান্সপোর্টেশনের প্রশ্ন আসে, যে এখন তাকে এখান থেকে নাড়াইতে হবে। তো নাড়াইতে গেলে ওকে দেখতে হবে নাড়ানোর সময় কোনো ইনজুরি হয় কিনা। আমাদের দেশে ম্যাক্সিমাম লোক আমরা করি কি, একটা লোক পড়ে যাওয়ার পরে ওকে কোলে করে তুললে ওর মেরুদণ্ডের হাড়টা নিচে দিয়ে ঝুলে পড়ে, এবং একটু সামান্য ফাটা থাকলে পুরা ভেঙে যায় ওটা। তখন স্পাইনাল কর্ড হয়তো ইনজুরি, স্পাইনাল কর্ড ইনজুরি তখন হয়। অ্যাক্সিডেন্টে যেটা হয়নি সেটা কিন্তু পরে হয়। হ্যাঁ, এই জন্য এটা সাধারণ অন্য দেশে যেরকম সিলেবাসে ক্লাস 3-তে পড়ানো হয় যে কি করা যাবে, যে সিম্পল একটা বোর্ড, একটা কাঠ, একটা দোকানের সামনে টুল, ওইটা এনে ওর উপরে সোজা করে তুলে, টুল সহ তুলে তাকে নিয়ে, স্যার নড়ানো যাবে না এমন ভাবে যাতে তার পিঠে আঘাত লাগে, এবং তাকে সেই অবস্থায় স্ট্রেট করে তুলতে হবে। মানে তার যেই অবস্থায় সে আঘাত পাওয়ার পরে যে অবস্থায় ছিল ওই অবস্থায় ডাক্তারের কাছে পৌঁছাইতে হবে। তারাই বেশি ইনজিউর্ড হচ্ছে। স্যার এমন যদি হয় যে ঢাকা থেকে অনেক দূরে একটা অ্যাক্সিডেন্ট হলো পেরিফেরিতে, সেক্ষেত্রে তো স্যার ঢাকা অনেক দূরে, তাদের আনতে হয়তো সময় সাপেক্ষ একটা ব্যাপার, তারা আসলে কি করবে? নিকটস্থ কোনো হাসপাতালে নিয়ে যাবে, নাকি পেরিফেরিতে ব্যবস্থাটা কিরকম? অবশ্যই যেভাবে বললাম, যে ওইভাবে প্রথম জিনিস হলো দেখবে সে শ্বাস নেয় কিনা। শ্বাসটা নিতে কাদা ঢুকে থাকতে পারে, ময়লা থাকতে পারে, পরিষ্কার করে, যে কোনো পাবলিক এটা করতে পারে। শ্বাসনালীটা পরিষ্কার করে তাকে পজিশন মতো একটা স্ট্রেচার বা একটা কাঠের মধ্যে বা একটা মানে টুলের উপরে শোয়াবে। ওই অবস্থায় সবচেয়ে নিকট যে হাসপাতাল ওখানে নিয়ে যাবে, সবচেয়ে নিকট যেটা। কারণ তার তখন অক্সিজেন লাগতে পারে, সেই অক্সিজেনের ব্যবস্থা কোথাও নাই, ওই ওখানে। সঙ্গে সঙ্গে বড় হসপিটালে নেওয়ার মতো রোগী যদি হয়, ওইটা কিন্তু ওই ডাক্তারের ডিসিশন। জি স্যার, যে ডাক্তার পরবর্তীতে, আমাদের অনেক রোগী আমরা ঢাকায় বসে পাই, যেটা রোগীর লোক ঠিক করছে যে না, ওকে ঢাকায় নিয়ে আসো। সাপোজ তার অ্যাক্সিডেন্ট হয়েছে ভালুকাতে, ঢাকায় নিয়ে আসো, আনতে আনতে সে ওই রক্ত তার গিলে শ্বাসনালী বন্ধ হয়ে মারা যায়। ব্রেনের অ্যাক্সিডেন্টে সে মরল না। জি স্যার, মানে আমাদের দেশের পিকচারটা আসলে এখন অতটা ডেভেলপ না যে আমরা হেড ইনজুরির সাথে সাথে ম্যানেজ করতে পারবো, এবং পরবর্তীতে সে একেবারে কর্মক্ষম হবে কিনা এই ব্যাপারটা আসলে ডিপেন্ড করে এক এক রোগীর উপরে, রোগীর হেড ইনজুরির মাত্রার উপরে। স্যার এরপরে প্রশ্ন, যে আপনি যদি বলেন যে যেমন ইয়াং জেনারেশনরা মোটর সাইকেলিং করেন, খুবই তারা দুর্ঘটনায় আক্রান্ত হচ্ছেন, তাদের হেড ইনজুরির ক্ষেত্রে, এবং যারা ড্রাইভিং করেন তাদের ক্ষেত্রে আপনারা যদি সচেতনতা বৃদ্ধির জন্য আপনি কিছু বলেন। এটা তো আমার নিজে একটা এক্সাম্পল। আমি যখন মেডিকেল কলেজে পড়তাম একটা মোটরসাইকেল কিনছিলাম, হেলমেটও কিনছিলাম, কিন্তু দর্শকদেরকে বলি আমার তখন হেলমেট পরতে ভালো লাগতো না। একটু চুলটা উড়বে, স্পিডে চালাবো, মেয়েরাও একটু দেখবে যে কি স্মার্ট লোকটা। তো ওই করতে যায় আমি অ্যাক্সিডেন্ট করছি। হেডে লাগেনি, আই ওয়াজ ভেরি লাকি। স্পাইনে লাগছে, সেটাও ভাঙেনি, আরো লাকি।
কিন্তু আমি সবাইকে বলবো আজকে বাংলাদেশে ভেরি স্যাড, খুবই দুঃখজনক ব্যাপার। আমার একটা ছোট্ট হসপিটাল, গ্রিন লাইফ হসপিটাল, এখানে প্রত্যেক সপ্তাহে মিনিমাম 2টা ছেলে মারা যায় বিলো দ্য এজ অফ 30, শুধু একটা কারণে 1 লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেল কিনছে আর 1200 টাকা দিয়ে একটা হেলমেট কিনে নি, জাস্ট এই জন্য। অথবা হেলমেট কিনছে, সে মাথায় দিতে চাচ্ছে না। এইটা আমি পুরো দেশের দর্শকদেরকে বলবো যে প্লিজ আপনার ছেলেকে কোনো রকমেই হেলমেট ছাড়া মোটরসাইকেলে উঠতে দিবেন না। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য। শুধু দর্শক, আপনারা জানলেন নিউরোসার্জারি সম্বন্ধে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জেনে রাখবেন প্রতিরোধী সবচেয়ে উত্তম উপায়। আমাদের দেহের সবকিছু নিয়ন্ত্রণ করে আমাদের মস্তিষ্ক। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের মস্তিষ্ক যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে। মস্তিষ্কের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য এবং মস্তিষ্ককে সঠিকভাবে কার্যক্ষম রাখার জন্য আমাদের খেতেও হবে সেরকম খাবার। চলুন দর্শক, তাহলে আমরা জেনে আসি সেই সব খাবারের তালিকা। আপনার ব্রেনকে কার্যক্ষম রাখতে চাইলে ব্রেনের পুষ্টির প্রয়োজন, আর এই পুষ্টি যোগানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ 3টি জিনিসের মধ্যে প্রথমটি হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। আমরা প্রায়ই পুষ্টিগুণ সমৃদ্ধ ওমেগা 3 এর নাম শুনে থাকি। স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে অসংখ্য নিবন্ধে ওমেগা 3 কথা উল্লেখ রয়েছে। ওমেগা 3 কি? যারা এটি এখনো পরিষ্কারভাবে বোঝেন না তাদের জানার জন্য বলছি, এটি হচ্ছে এক ধরনের ফ্যাট বা চর্বি। তাহলে বলতে পারেন ফ্যাট কিভাবে আমাদের উপকার করে। ফ্যাটে যদি কোলেস্টেরল থাকে তাহলে কি তা স্বাস্থ্যসম্মত হবে? ভালো ও মন্দ 2 ধরনের ফ্যাটি রয়েছে। মন্দ কোলেস্টেরল ধমনীতে জমা হয়, আর ভালো কোলেস্টেরল আপনার হার্টের জন্য খুবই উপকারী। ওমেগা 3 অ্যাসিডে ভালো কোলেস্টেরল উপাদান থাকে, যার ফলে শরীরের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে এবং ব্রেইন স্ট্রোকের সম্ভাবনা অনেকখানি কমে যায়। প্রায় সব ধরনের সামুদ্রিক মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের উপাদান পাওয়া যায়। বিশেষ করে রুই মাছে উচ্চমাত্রার ফ্যাটি অ্যাসিড রয়েছে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের গুরুত্বপূর্ণ একটি উৎস হল তিসির বীজ। এছাড়া কাঠবাদামেও ভালো পরিমাণে ওমেগা 3 পাওয়া যায়। দ্বিতীয় জিনিসটি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে ভিটামিন এ, সি ও ই এর সমন্বয়ে গঠিত একটি কমপ্লেক্স। আমাদের শরীরের জন্য ফ্রি রেডিক্যাল খুবই ক্ষতিকারী। অ্যান্টিঅক্সিডেন্টের ফলে বয়সজনিত কারণে ক্রমাগত ক্ষয়রোগ প্রতিরোধ করে এবং ব্রেনের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। মস্তিষ্কের দক্ষতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে বলেও গবেষণায় প্রমাণিত। ফ্ল্যাভোনয়েড নামে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ব্রেনের কোষকে সজীব ও কর্মক্ষম রাখে। এছাড়া কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ব্রেনের স্মরণশক্তি বৃদ্ধিতেও সাহায্য করে। আর তৃতীয় এবং সর্বশেষ জিনিসটি হচ্ছে পানি। মস্তিষ্কে প্রায় 80% পানি থাকে, তাই আপনাকে এর সুরক্ষায় প্রতিদিনই প্রায় 9 থেকে 13 গ্লাস পানি পান করতে হবে। এছাড়া ভেষজ চা বা গ্রিন টিও ব্রেনের জন্য উপকারী। এতে যে কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ থাকে তা ব্রেনকে ক্ষয় থেকে রক্ষা করে। দর্শক, এবারে রয়েছে আমাদের নিয়মিত আয়োজন বিশেষজ্ঞ মতামত পর্ব। চলুন দর্শক, দেখে আসি কোন বিশেষজ্ঞ ডাক্তার আপনাদের জন্য অপেক্ষা করছেন। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিশেষজ্ঞ মতামত পর্বে। আজ আমরা কথা বলবো দন্ত প্রতিস্থাপন বা ডেন্টাল ইমপ্ল্যান্ট নিয়ে। আমাদের সাথে আছেন ম্যান্ডি ডেন্টাল কলেজের ভাইস প্রিন্সিপাল এবং প্রস্থোডন্টিক্স ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর এস.এম. সালাউদ্দিন আল আজাদ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে একই সাথে আছেন একই কলেজের 3য় বর্ষের ছাত্রী আদিলি আদিব খান। তোমাকেও অসংখ্য ধন্যবাদ আসার জন্য। স্যার, আমরা প্রথমেই জিজ্ঞাসা করব ডেন্টাল ইমপ্ল্যান্ট আসলে কি, কারণ অনেক সময় দেখি যে দাঁত ভেঙে যাওয়ার পরেও প্রতিস্থাপনের সুযোগ থাকে, আবার অনেক ক্ষেত্রে যেখানে দাঁত নেই সেখানে প্রতিস্থাপনের একটা সুযোগ থাকে। তো আসলে কোনটা ডেন্টাল ইমপ্ল্যান্ট এবং এই দুটির মধ্যে পার্থক্যটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে ডেন্টাল ইমপ্ল্যান্ট বা দন্ত প্রতিস্থাপন আমাদের দেশে নতুন হলেও এটি ডেন্টিস্ট্রি প্রফেশনে সারা বিশ্বেই বহুল পরিচিত একটি বিষয়। আমাদের যদি কোনো কারণে, দুর্ঘটনাজনিত কারণে কিংবা রোগের কারণে, প্যাথোলজিক্যাল কোনো কারণে দাঁত ভেঙে যায়, আমরা সেটাকে প্রিজার্ভেশন করি। সেটা আমরা ডেন্টিস্ট্রি ভাষায় আমরা বলি এন্ডোডন্টিক্স বা এন্ডোডন্টাল ট্রিটমেন্ট, এবং সেটা রিহ্যাবিলিটেশন হিসেবে আমরা প্রস্থোডন্টিক ট্রিটমেন্ট করি। আর ডেন্টাল ইমপ্লান্ট হচ্ছে যে
কোথাও দাঁত যদি না থেকে থাকে অথবা আমার হাড়ের ক্ষয় যদি হয়ে থাকে কিন্তু আমি সেখানে দাঁত প্রতিস্থাপন করতে চাই, আমার গতানুগতিক ডেঞ্চার কিংবা স্থায়ীভাবে দাঁত বসানো সম্ভব না, সেই ক্ষেত্রে আমরা বিকল্প ব্যবস্থা এবং একদম অত্যাধুনিক ব্যবস্থা হিসেবে প্রতিস্থাপনযোগ্য সম্পূর্ণ স্বকীয় একটি প্রতিস্থাপিত দাঁত আমরা নিজস্ব শারীরিক ব্যবস্থায় সেখানে প্রতিস্থাপন করতে পারি। অর্থাৎ আমাদের বায়োলজিক্যাল স্ট্রাকচারের সাথে যেটা অ্যাডাপ্ট করে শরীরের সাথে, সেটাই হচ্ছে আমাদের সাধারণ ভাষায় ডেন্টাল ইমপ্ল্যান্ট। আচ্ছা স্যার, এটার ক্ষেত্রে খরচ কিরকম পড়বে যদি কেউ করতে চায়? এটা আসলে রোগীর শারীরিক অবস্থা, তার মুখের ভেতরে অস্থি সমূহ এবং হাড়ের গঠনের উপর, মুখের দাঁতগুলোর ওরিয়েন্টেশনের উপরে নির্ভর করে বিভিন্ন হয়ে থাকে। আমরা মুখের ওপিজি এক্সরে বা সিটি স্ক্যানের মাধ্যমে আমরা নির্ণয় করি যে হাড়ের ঘনত্ব বা গভীরতা কতটুকু, তার উপর ভিত্তি করে উপরের চোয়াল বা নিচের চোয়ালে বিভিন্নভাবে ভ্যারি করে থাকে খরচটা। তো এটা সবকিছু মিলিয়ে আমাদের দেশে এখন সর্বনিম্ন 30,000 থেকে সর্বোচ্চ বিভিন্ন ক্ষেত্রে আমাদের বোন গ্রাফটিংও লাগে, অনেক সময় যদি হাড় ক্ষয় থাকে, অস্থি ক্ষয় রোগ থাকে, বোন গ্রাফটিং করা লাগে, সেক্ষেত্রে আমাদের 1 লাখ বা 1.25 লাখ পর্যন্ত পড়ে থাকে। কিন্তু আনন্দের বিষয় হচ্ছে ডে বাই ডে আগে আমাদের এটি নাগালে বাইরে থাকলেও সুখের বিষয় হচ্ছে আমাদের অনেক রোগী এখন ডেন্টাল ইমপ্লান্টে উৎসাহী হচ্ছেন এবং আমাদের সম্মানিত দন্ত চিকিৎসকগণ, বিশেষজ্ঞগণ বা প্রস্থোডন্টিস্টগণ তারা সাফল্য পাচ্ছেন এই চিকিৎসায়। আচ্ছা স্যার, এর উপকারিতা কি? মানে একজন কেন ইমপ্ল্যান্ট ব্যবহার করবেন বা ইমপ্ল্যান্ট করাবেন অন্য সব সুবিধা বাদ দিয়ে বা অন্যান্য চিকিৎসার অপশন বাদ দিয়ে? আসলে আমরা বলে থাকি যে 3টি কারণে আমরা ডেন্টাল ইমপ্ল্যান্ট করি। প্রথম কারণ হচ্ছে একটি রোগী যখন ডেঞ্চার বা ব্রিজ করার পরেও ওনার চিকিৎসা ফেল করছে, অথবা কারোর অস্থি ক্ষয় হচ্ছে, অথবা কারোর ডেঞ্চার খুলে যাচ্ছে, অথবা কেউ ডেঞ্চার বা স্থায়ী পদ্ধতি ব্রিজের পরেও ঠিকভাবে উনি কামড় দিতে পারছেন না, সেই সমস্ত ক্ষেত্রে আমরা সেই শক্তিটা হয়তো পাচ্ছেন না। গবেষণা বলে আমাদের উপরের পার্টির একটি ইমপ্লান্ট 100 কেজি ওজন বহন করতে পারে এবং নিচের অনেক বেশি শক্তিশালী, এবং নিচের চোয়ালে একটি ইমপ্লান্ট 30 থেকে 50 কেজি ওয়েট মানে ক্যারি করতে পারে। তো এটা আসলে এই জন্য আমরা বলছি যে স্বাভাবিক জীবনযাপনের জন্য আমি বলতে পারি যে আমার 60 বছর বয়সে এসে আমি আসলে সেই 30 বা 35-এর একটা ডেন্টিশন হয়তো অ্যাচিভ করতে পারি। স্যার, ডেন্টাল ইমপ্ল্যান্টের আগে আমরা জানি অন্যান্য ইমপ্ল্যান্টের ক্ষেত্রে কিছু ম্যাচিং করে নিতে হয়, এই ক্ষেত্রে কি কোনো ম্যাচিং এর প্রয়োজন আছে, যে তার টিস্যুর সাথে কোনো ম্যাচিং এই ধরনের কোনো আগে ইনভেস্টিগেশন করে নিতে হবে কিনা? আসলে ডেন্টাল ইমপ্লান্ট আমরা হয়তো বৃহৎ আকারে দেখলেও ডায়াগনোসিস যদি আমরা ঠিকভাবে করতে পারি, আসলে আমার এখানে সিস্টেমিক ডিজিজ যদি কারো থেকে থাকে বা কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইরেডিয়েশন চলছে, এই জাতীয় রোগ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে আমরা আসলে শুধুমাত্র সিম্পল ব্লাড গ্রুপিং বা ব্লাড সুগার আর বিএস এফবিএস করে আমরা মানে করতে পারি। ইটস ভেরি সিম্পল এবং এটা সেফ। এবার তোমার কাছে জানতে চাই, তুমি ম্যান্ডি ডেন্টাল কলেজে 3য় বর্ষে আছো, অধ্যয়নরত। এত সাবজেক্ট থাকতে তুমি ডেন্টিস্ট্রি কেন পছন্দ করলে? আসলে আপু, আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত মানুষরা ওরাল হাইজিন সম্পর্কে তেমন সচেতন না। তো আমি এই বিষয়টা মানে খেয়াল করে দেখছি যে এই প্রফেশনে, ডেন্টিস্ট্রিতে এসে আমি ভবিষ্যতে মানে মানুষজনের দন্ত মানে যত্ন নিয়ে আমি কিছু করতে পারবো, মানে ডেন্টিস্ট্রিটাকে ডেভেলপ করতে পারবো। দ্যাটস ওয়াই আমি এখানে আসছি, যাতে এটা আরো ফিউচারে মানে আগানো যায় আর কি। স্যার, আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দাঁতের যত্ন নেবেন। আজ এ পর্যন্তই। প্রিয় দর্শক, এবছরে ম্যালেরিয়া দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ইনভেস্ট ইন দি ফিউচার অ্যান্ড ডিফিট ম্যালেরিয়া। 2000 সাল থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ম্যালেরিয়া রোগের চিকিৎসা এবং এর প্রতিরোধ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আর এই প্রচেষ্টারই ফল হচ্ছে 2000 সাল থেকে এখন পর্যন্ত আমরা 3.3 মিলিয়ন মানুষকে রক্ষা করতে সমর্থ হয়েছি ম্যালেরিয়ার কারণে মৃত্যুর হাত থেকে। আর সারা বিশ্বে এই মৃত্যুর হার কমে গেছে 49%, আর আফ্রিকায় এর সংখ্যা হচ্ছে 42%। আর সারা বিশ্বে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব কমে গেছে 25% পর্যন্ত। আর এখন আরো বড় সুসংবাদ, ম্যালেরিয়ার ভ্যাকসিন এখন আবিষ্কারের দ্বার প্রান্তে।
চলুন দর্শক, এবারে আমরা ম্যালেরিয়ার ভ্যাকসিন নিয়ে তৈরি একটি ছোট তথ্যচিত্র দেখে আসি। ম্যালেরিয়া নাম এসেছে ম্যাল এরিয়া এই দুটো শব্দ থেকে, যার অর্থ হলো দূষিত বায়ু। কারণ আগে ধারণা করা হতো জলাভূমির দূষিত বায়ু এই রোগ ছড়ায়। 1980 সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন এই জীবাণু। 1960-এর দশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ম্যালেরিয়া নির্মূল অভিযানের ফলে আমাদের দেশে প্রায় নির্মূল হয়ে গিয়েছিল এই রোগ। এই সাফল্যের কারণ ছিল জীবাণুবাহী অ্যানোফিলিক্স মশাকে ধ্বংস করতে নিয়মিত কীটনাশক ব্যবহার, ম্যালেরিয়া চিকিৎসার কার্যকরী ওষুধ যেমন ক্লোরোকুইন ইত্যাদি। কিন্তু ম্যালেরিয়া নির্মূল হলো না। কিছুদিন পরে দেখা গেল কীটনাশকে মশা মরছে না, ঔষধ ক্লোরোকুইন কাজ করছে না। ম্যালেরিয়ার জীবাণুর জীবনচক্র মানুষ এবং অ্যানোফিলিক্স মশাকে ঘিরেই। যদি কার্যকরী ভ্যাকসিন উদ্ভাবন সম্ভব হয় তাহলে ম্যালেরিয়া আর হবে না, আর জীবনচক্রে ছেদ পড়ার কারণে মশার ভিতরে বেঁচে থাকার জীবাণু একসময় মারা যাবে। ফলে পৃথিবী থেকে ম্যালেরিয়ার জীবাণু এবং ম্যালেরিয়া বিদায় নেবে। বাংলাদেশের 33.6% লোক ম্যালেরিয়ার ঝুঁকিতে বাস করে। 64টি জেলার মধ্যে 13টি জেলাতেই অধিকাংশ ম্যালেরিয়া রোগী। জেলাগুলো হলো কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ, কুড়িগ্রাম এবং নেত্রকোনা। এদের মধ্যে 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙ্গামাটিতে বসবাস 80% রোগীর। এই জেলাগুলোতে প্রতি 1000 জনের মধ্যে 10 জনেরও বেশি ম্যালেরিয়াতে আক্রান্ত। সারা বিশ্বে 2009 সালে 7,81,000 জন ম্যালেরিয়াতে মারা যান, যার 90% উপর আফ্রিকা মহাদেশে। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃতদের অধিকাংশই শিশু। সম্প্রতি প্রকাশিত হল ম্যালেরিয়ার ভ্যাকসিনের পরীক্ষার ফল। আফ্রিকার 7টি দেশের 11টি কেন্দ্রে 15,460 জন শিশুর উপর পরীক্ষা করা হয়েছিল এই ভ্যাকসিনের। 2 দশকেরও বেশি সময় ধরে চেষ্টা চলছে কার্যকরী ম্যালেরিয়া প্রতিষেধক বা ভ্যাকসিন উদ্ভাবনের। বিল গেটস ফাউন্ডেশনের অর্থানুকূল্যে যুক্তরাজ্যের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লাক্সোস্মিথক্লাইন এর গবেষকরা খুঁজে পেয়েছেন এই ভ্যাকসিন। প্রায় 25 বছর আগে শুরু হয়েছিল গবেষণা। দেখা গেছে এই ভ্যাকসিনের 3টি ডোজ 5 থেকে 17 মাস বয়সের এই শিশুদের মধ্যে 1 বছর পর্যন্ত ম্যালেরিয়া রোগ কমিয়েছে 56% এবং সিভিয়ার ম্যালেরিয়া কমিয়েছে 47%। দর্শক, এবারে সময় হয়েছে বিদায় নেবার। তবে কথা দিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হব গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শোতে আরো নতুন নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ নিয়ে বিদায় নিচ্ছি।